ভূমি সেবায় দুর্নীতি অনিয়ম বন্ধ করতে চায় সরকার। 3 দিনের মেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী। জমির পরিকল্পিত ব্যবহারে জোর। এনবিআরের ব্যর্থতায় করের বোঝা সাধারণের উপর, বলছেন গবেষকরা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে খাদ্য ও জরুরি পণ্যে শুল্ক কমানোর পরামর্শ। পুরুলো রাজধানীর বিজয় সরণির কলমিলতা কাঁচা বাজার। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হতাহত হননি কেউ। উপাচার্য নিয়ে উত্তাল 2 বিশ্ববিদ্যালয়ে 3য় দিনের মতো ব্লকেট ডুয়েটে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে কর্মবিরতি অব্যাহত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে গুলি, সন্দেহভাজন 2 বন্দুকধারী সহ নিহত 5। ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্তে পুলিশ। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। জনগণকে সেবা দেয়া করুণা নয়, বরং দায়িত্ব, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আদর্শ রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই বলে জানান তিনি। বলেন, ভূমি সেবায় দুর্নীতি হয়রানি বন্ধ করতে চায় সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। আদালতে জমি সংক্রান্ত মামলার সংখ্যায় বেশি। এসবের সমাধানে গ্রাম আদালতে আলোচনা বা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে নতুন অ্যাপ ব্যবহারেও গুরুত্ব দেন তিনি। ভূমি সেবা পেতে যাতে মানুষকে অফিসে অফিসে ঘুরতে না হয়, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সরকার একে একে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নাগরিকের কাছে দেয়া ওয়াদা পূরণ করতে চায়। সভাপতি, কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। দর্শক, সমসাময়িক নানা বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। 2026-এর জুন থেকে 2033-এর জুনের মধ্যে 33,474 কোটি টাকার এই প্রকল্পকে আমরা সম্পন্ন করতে পারব বলে আশাবাদী। আগামী 5 বছরে দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। 180 দিনে 1200 কিলোমিটার নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে যাচ্ছি, যা প্রায় কাছাকাছি চলে এসেছি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদেরকে অবহিত করছি, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড খুবই আলোচিত এবং খুবই জনপ্রিয়। নারী প্রধান পরিবারের সামাজিক নিরাপত্তা জোরদারকরণ এবং সামাজিক কল্যাণ খাতে আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পাইলটিং এর পর্যায়ে গত 10ই মার্চ 2026 তারিখে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। ইতিমধ্যে 53,096টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি কার্ডে আপনারা জানেন 2,500 টাকা করে তারা পাবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তেমন কোনো হাইলাইটস আমি এই মুহূর্তে উল্লেখ করছি না সময় বাঁচানোর জন্য। তবে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা সম্মানী ভাতা দিচ্ছি মুয়াজ্জিনকে, মন্দিরের পুরোহিতকে, সেবায়িতকে, বৌদ্ধবিহারের অধ্যক্ষকে, উপাধ্যক্ষকে, যা ইতিমধ্যে আপনারা নিজেরাই সংবাদ আকারে জাতিকে জানিয়েছেন। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় গত প্রায় 18 বছরের মধ্যে প্রথমবারের মতো গত ঈদ উল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান করে নিশ্চিত করা হয়েছে। সব শিল্প কারখানার শ্রমিকদের ঈদের আগেই তাদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। দীর্ঘদিন পর আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। রাজস্ব বোর্ডে প্রত্যক্ষ কর আহরণে ব্যর্থতার কারণে জিনিসপত্রের দাম বাড়ে দেশে। গবেষকরা মনে করেন, দেশে করযোগ্য ব্যক্তির কাছে পৌঁছাতে না পেরে এনবিআর ভ্যাট ও শুল্কের মতো নিশ্চিন্ত জায়গা বেছে নেয় লক্ষ্যমাত্রা পূরণে। তাতে করের বোঝা বাড়ে সাধারণের উপর।
উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আগামী বাজেটে কম আয়ের মানুষকে স্বস্তি দিতে খাদ্য ও জরুরি পণ্যের উপর শুল্ক কমানোর পরামর্শ দিয়েছেন গবেষকরা। বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সরকারি হিসেবেই মূল্যস্ফীতির পারদ চড়া। তাতে সাধারণের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পারার সংকট কমছে না। আমরা যারা সাধারণ চাকরিজীবী বা সাধারণ লোকজন আছি, কোনো অবস্থায় কোনো বাজেট ফেল, প্রত্যেক মাসেই বাজেট ফেল। এখন করতেই হবে, উপায় তো নাই, অসুবিধা তো আছে। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও স্বস্তির মধ্যে রাখতে বাজেটে বরাবরই প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা থাকলেও সরকারগুলো তা বাস্তবায়ন করতে পারে না। এখানে একটা আশঙ্কা কিন্তু আছে যে খুব সাবধানতার সাথে যদি বাজেটটা বাস্তবায়ন এবং বাজেটের প্রস্তাবনা না করা হয়, তাহলে সেটা কিন্তু আবার মূল্যস্ফীতি আবার উস্কে দিতে পারে। সরকারি বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার পর থেকে দেশে টিআইএন ধারীর সংখ্যা 1.5 কোটি ছাড়ায়, কিন্তু তার মধ্যে রিটার্ন দাখিল করে মাত্র 45 লাখ। গবেষকরা বলছেন, প্রতি বছর বাজেটে এনবিআর এর উপর বিরাট অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়, কিন্তু প্রত্যক্ষ কর আহরণ বাড়াতে না পেরে ভ্যাট ও শুল্কের মতো নিশ্চিত খাতের উপর চাপ বাড়ায় এনবিআর। ভ্যাট বা অন্যান্য যেগুলোকে পরোক্ষ কর, যেগুলো এই পরোক্ষ করের চাপটা কিন্তু পুরোপুরি সাধারণ মানুষের উপর যে পড়ে। ট্যাক্স দিলে এই দেশে হচ্ছে সব জ্বালা যন্ত্রণা, আর ট্যাক্স না দিয়ে যদি থাকেন তাইলে আপনিও খুশি, আমিও খুশি। যে দেশে এই অবস্থা সেখানে তো এটা হবে। এখন গভর্নমেন্ট তো তার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন এক্সপেন্ডিচার চালাইতে হবে, সেই জন্য এখন এই ইনডিরেক্ট ট্যাক্সের উপরে যাচ্ছে। উন্নত বিশ্বে যেখানে নামে মাত্র কর দিতে হয়, সেখানে বাংলাদেশে এই হার চড়া। জরুরি যে খাদ্য পণ্যগুলো রয়েছে, যেগুলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শিশু, তাদের স্বাস্থ্যের সাথে জড়িত, এই পণ্যগুলোকে একটা বাস্কেটকে যদি নির্ধারণ করা হয়, সেই বাস্কেটের উপরে যে মূসক, সেটা যতটা মিনিমাম রাখা যায়, যতটা কম রাখা যায় ততটা কম রাখা। কর কাঠামোকে ন্যায্য করতে প্রত্যক্ষ কর বাড়ানোর পাশাপাশি কর দিতে হয়রানি কমানোর উপর জোর দিয়েছেন গবেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে সিলেটে 3, বরিশালে 2 ও ময়মনসিংহে 1 শিশুর মৃত্যু হয়েছে। সিলেটে 24 ঘন্টায় মারা গেছে 3 শিশু। এদের মধ্যে 6 মাসের এক শিশু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও 2 শিশু শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 281 রোগী চিকিৎসাধীন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট প্রাণ গেছে 34 জনের। অন্যদিকে হাম উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 37 জনে। দর্শক, হামের সবশেষ অবস্থা জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, কেমন দেখছেন সেখানে হাম আক্রান্তদের অবস্থা? বেশিরভাগ কোন এলাকা থেকে এসেছেন? চিকিৎসা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, হামের যেই প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাবের অবস্থা তো আপনারা জানেনই, আপনারা জানাচ্ছিলেন দর্শকদেরকে। আমি যেখানে রয়েছি রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে, সেখানে এই মুহূর্তে প্রায় 480 জন হাম আক্রান্ত রোগী এবং হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন। এবং গত 24 ঘন্টায় এখানে 2 শিশুর মৃত্যু হয়েছে যারা হাম আক্রান্ত ছিলেন। এবং যেটি বলছিলেন আসলে কোন এলাকা থেকে বেশি আসছেন, আমরা কথা বলছিলাম রোগীদের স্বজনদের সাথে। অধিকাংশই আমরা দেখেছি যে চাঁদপুর, নোয়াখালী এবং এর পার্শ্ববর্তী অঞ্চল থেকেই বেশিরভাগ রোগী আসছেন। এবং তাদের যে অভিযোগ করছেন যে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে আসলে হামের পর্যাপ্ত চিকিৎসা তারা পাচ্ছেন না। এবং সেই হাসপাতালগুলোতে আসলে এই চিকিৎসা সেবা না থাকাতেই কিন্তু তাদেরকে এখানে আসতে হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অনেক পরে সেটি রিয়েলাইজ করছেন যে তাদের সেখানে পর্যাপ্ত চিকিৎসা নেই, বা তাদের রোগীর অবস্থা যখন সিরিয়াস হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা তাদেরকে ঢাকা বা উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাচ্ছেন। তো সেই অভিযোগটি কিন্তু রয়েছে। এবং আমি যদি বলি যে এই পর্যন্ত কিন্তু সারা দেশে প্রায় 57,846 জন হামে আক্রান্ত এবং হামের উপসর্গ ধরা পড়েছে। এবং তাদের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া গেছে যে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে 75 জন এবং অন্যান্য উপসর্গ নিয়ে মারা গিয়েছেন প্রায় 389 জন।
এবং এই সবচেয়ে ঝুঁকিতে যারা রয়েছেন তাদের কিন্তু একটা বড় অংশ কিন্তু 5 বছরের কম বয়সী শিশু, যার মধ্যে 1 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন। যেমন আমি একটু আগে একজন রোগীর কথা শুনছিলাম, তার ছোট মেয়ে আক্রান্ত হয়েছেন যার বয়স 1 বছরের কম, এবং তার আরও একটি মেয়ে রয়েছে যে 10 বছরের উপরে বয়স, সেও কিন্তু আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আসলে আমরা যেটি বুঝতে পারছি যে হাম আক্রান্ত রোগীর সংস্পর্শে বেশিক্ষণ থাকলে কিন্তু বড়দেরও এই ঝুঁকিটা রয়ে যায় হামে আক্রান্ত হওয়ার। তো সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। এবং 64 জেলার মধ্যে কিন্তু 58টি জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ঢাকা, রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যেই হামের প্রাদুর্ভাব কিন্তু বেশি। তো এই মুহূর্তে কিন্তু আসলে সারা দেশব্যাপী হাম ছড়িয়ে পড়েছে। যেমনটি আমি বলছিলাম যে 64 জেলার মধ্যে 58টি জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। তো ডক্টররা বলছেন আসলে এই বিষয়ে সতর্ক থাকতে, শিশুদেরকে এই সময়টাতে আসলে অন্যান্য শিশুদের সংস্পর্শে না আসতে দিতে। তো এই স্বাস্থ্যবিধি মানলে আসলে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি হয়তো বন্ধ করা যাবে না, তবে কিছুটা প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা যাবে। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটের তৃতীয় দিনের মতো আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের অপসারণ ও হামলার বিচারের দাবিতে নবম দিনের মতো কর্মবিরতি চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এদিকে 3 দফা দাবিতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে ব্লকেট কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ এবং আন্দোলনরত শিক্ষক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে 8ম দিনের মতো কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার ভোরে 2তলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে অনেক দোকানের পণ্যই পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে তদন্তের পর। ঈদের আগে আগুনে পুড়ল উপার্জনের একমাত্র অবলম্বন 3টি দোকান। চোখের সামনে শেষ সম্বল হারিয়ে এখন শুধুই শূন্যতা। 3টা দোকানে মনে করেন এবার এই যে আমার 20 থেকে 25 লাখ টাকা লস হয়েছে। একটা যা কিছু আছে সব বসমিত হয়ে গেছে। মুদি দোকান ঈদের সময় তো দোকানগুলো সুন্দর করে সাজায় টাজায় রাখছে। মাছ ছিল, অনেক কিছুই ছিল, সরবজাম পাল্লা টাল্লা এগুলি আবি যাবি সব পিড়া টিড়া সব শেষ হয়ে গেছে। ছিল প্রায় 1-2 লাখ টাকার মাছ ছিল। এই আগুনে পুড়েছে আরো অনেক ব্যবসায়িক দোকান। কাঁচা বাজার ছাড়াও ছিল বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকান। সবকিছু হারিয়ে দিশেহারা তারা। পানি সার্ভিসের ফোন দিছে, এরা একটু লেট করছে, লেট করা হতে গিয়ে আগুনটা তারে তুলে সবাই লাগে এখন চতুর্দিকে ছুটে গেছে। একজন ফোন দিয়েছে বাজার আগুন লাগছে, আসার দিকে আপনার ভিতর ঢুকতারই নেই, কারণ আগুন থামছে 8টার দিকে, ভিতরে যায় দিয়ে সব শেষ। মঙ্গলবার ভোর 5টার দিকে রাজধানীর বিজয় সরণি মোড় সংলগ্ন কলমিলতা কাঁচা বাজারে আগুনের ঘটনা ঘটে। প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টা সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এই কলমিলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানতে পারেনি ফায়ার সার্ভিস। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। পাঠ্যপুস্তকে ফিরে আসছে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রকৃত অবদান। 2028 সালের নতুন কারিকুলামে পুনরুদ্ধার হচ্ছে ইতিহাসের এই অধ্যায়। একই সাথে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানও আসছে নতুন কারিকুলামে। শিক্ষা গবেষকরা বলছেন, সঠিক গবেষণার মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে কারিকুলামে। 25শে মার্চ কাল রাতের পর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 26শে মার্চ জিয়াউর রহমান প্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এর আগে চট্টগ্রামের আগ্রাবাদে পাকিস্তানি বাহিনীর অস্ত্র খালাসের তদারকি নির্দেশ অমান্য করে ঘোষণা দেন আই রিভোল্ট বা আমি বিদ্রোহ করছি। মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি 1 নম্বর সেক্টরের এবং পরে 9 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। জুন-জুলাই থেকে তিনি বাংলাদেশের প্রথম নিয়মিত সশস্ত্র বাহিনীর ব্রিগেড জেট ফোর্স এর ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম, তৃতীয় ও অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে গঠিত এই বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ পরিচালনা করে। এছাড়াও 1971 সালের 28শে আগস্ট জিয়াউর রহমান কুড়িগ্রামের রৌমারীতে দেশের অভ্যন্তরে প্রথম মুক্তাঞ্চল ও বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করেন। আর যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জেট ফোর্স প্রধান হিসেবে জিয়াউর রহমান রণাঙ্গনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, সাহসিকতা ও নেতৃত্বের জন্য বীরোত্তম খেতাবে ভূষিত হন জিয়াউর রহমান। কিন্তু মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার পরও শিক্ষার্থীদের পাঠ্য বইয়ে বিগত আওয়ামী লীগ শাসনামলে অনেকটা আড়ালি রাখার চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমানকে। এবার সত্যটা জানাতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। ইতিহাসের যে বিকৃতিগুলো ঘটে গেছে সেগুলোকে করা, ইতিহাসকে নির্মোহভাবে দেখা, যার যেটুকু অবস্থান সেটাকে একদম সুনিশ্চিতভাবে নৈর্ব্যক্তিকভাবে শিক্ষার্থীরা যাতে জানে সেটা। ইতিহাসকে হয়তো সাময়িকভাবে কেউ কেউ কাটাছিটা করে এটাই করতে হবে, কিন্তু নির্মোহ বাস্তবতা কিন্তু উঠে আসবেই। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শুধু জিয়াউর রহমান নয়, এবার নতুন শিক্ষাক্রমে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার অবদানও, যেখানে উঠে আসবে তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস, দেশ পরিচালনা এবং আপোষহীন নেতৃত্বের ভূমিকা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল ইতিহাসের বইগুলোতে, সেগুলো সেইভাবে উঠে আসেনি। সেগুলো আমরা আবার দেখছি এবং আমাদের যে এক্সপার্টরা অলরেডি আমরা বগুড়াতে গিয়েছিলাম এই কারিকুলাম পরিমার্জনে, সেগুলো কাজ করে নিয়ে আসছে। এখন ইনডিজাইনের কাজ হচ্ছে। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার মাধ্যমে সঠিক ও নির্ভুল ইতিহাসই তুলে ধরতে হবে পাঠ্যক্রমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটা অস্বীকার করবার কোনো উপায়, কোনো ইতিহাস বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয়, কিন্তু তারা এটা করেছে। এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে, তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক। তবে পাঠ্যপুস্তকে ইতিহাস নিয়ে অতীতের অতি বন্দনার সংস্কৃতি থেকে সরে এসে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে চায় এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলির ঘটনায় পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানায় বিজিবি। পাল্টা গুলির ঘটনায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়েছে বিজিবি। এছাড়া যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। বাতাসে বইছে মধুমাস জ্যৈষ্ঠের মৌ মৌ ঘ্রাণ, নানা রসালো ফলের গন্ধে মাতোয়ারা প্রকৃতি। দিনাজপুর ও মেহেরপুরের বাগানগুলো থেকে মাদ্রাজি, আটি ও বেদানা জাতের লিচু সংগ্রহ শুরু করেছে কৃষক। তবে পুরোপুরি না পাকতেই লিচু বাজারে আনার অভিযোগ আছে ক্রেতাদের। বৈরী আবহাওয়ায় কিছুটা বাধ্য হয়ে লিচু আগে ভাগে নামাতে হয়েছে, এমন দাবি কৃষকের। সারি সারি গাছ জুড়ে যেন লিচুর মেলা, লালাভার সৌন্দর্য ছড়াচ্ছে রসে টইটুম্বুর লিচু। মেহেরপুরের মিষ্টি রসে ভরা লিচু সুনাম আছে দেশ জুড়ে। মধুমাসের শুরুতেই পাকতে শুরু করেছে আটি লিচু। প্রতিদিন সকাল থেকে শুরু হচ্ছে লিচু সংগ্রহ, তারপর চলে যাচ্ছে পাইকারি বাজারগুলোতে। ঢাকা, কুমিল্লা যেখান থেকে পার্টিরা আসছে, আমরা তাদের কাছে বিক্রি করছে। অন্য বছর তো পোড়া হইতো, ফাটা হইতো, এই বছর পোড়া ফাটা নাই। তারপর লিচু ঘটনা ভালো। গেল বছর লিচু আবাদ করে লোকসানে পড়লেও এবার ফলন ও দাম ভালো হওয়ায় হাসি কৃষকের মুখে। গত 2 বছরের লিচু আমাদের হয়নি, মানে বাগানে আসতে হয়নি, ভাঙতেই হয়নি, এরকম ক্ষতিগ্রস্ত পড়ে গেলাম। তো এবছর আল্লাহ একটু ফলন দিয়েছে, পর্যাপ্ত পরিমাণ লিচু এবার আছে মাঠে, চাষিরাও খুশি, দামের দিক দিয়ে মোটামুটি ভালো। চলতি মৌসুমে ৬,৮০০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। কৃষকদের বাগানে এখন লিচু পরিপক্কতার পর্যায়ে চলে আসছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা ভালোভাবে এই লিচুটা সংগ্রহ করে বাজারজাত করতে পারে। দিনাজপুর শহরের কালীতলা ফল মার্কেটে সপ্তাহখানেক ধরে উঠতে শুরু করেছে দেশখ্যাত মাদ্রাজি ও বেদানা জাতের লিচু। প্রকারভেদে প্রতি হাজার লিচু 1200 থেকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। আর দামে মিললে এখান থেকে এসব লিচু সরবরাহ হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। এবার আবহাওয়া মৌসুম চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কারণে মান্দ্রাজিও আগে হয়ে গেছে। মান্দ্রাজি ভালো কোয়ালিটিটা আপনার 2500 টাকা হাজার চলতেছে,
আর নর্মালি আপনার 1400, 1500, 1800। তবে ক্রেতাদের অভিযোগ অপরিপক্ক লিচু বিক্রির, আর বৈরী আবহাওয়ার কারণে সময়ের আগেই লিচু সংগ্রহের কথা জানালেন কৃষক। এত আগে না বলে বৃষ্টির কারণে, রোদের কারণে। মান্দ্রাজি আর বেদানা বর্তমান বাজারে আসছে, এরপর হয়তো পর্যায়ক্রমে বোম্বাই, চায়না 3-2 এগুলা চলে আসবে। জেলায় এবার ফলন বিপর্যয় হওয়ায় লোকসানের আশঙ্কার কথাও জানালেন তারা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুকধারীদের গুলিতে 3 জন নিহত হয়েছেন। গুলিতে প্রাণ গেছে সন্দেহভাজন 2 বন্দুকধারীরও। এ ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো ঘটনাটিকে বর্ণবাদী ও ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান দিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ইসলামিক সেন্টার ফর স্যান দিয়েগো। স্থানীয় সময় সোমবার সকালে হঠাৎই শহরবাসী স্তব্ধ হয়ে যায় সেই ইসলামিক সেন্টারের গুলির শব্দে। ঘড়ির কাঁটায় বেলা 11:43। স্যান দিয়েগোর মসজিদে বন্দুকধারীদের হামলার খবর আসে পুলিশের কাছে। ততক্ষণে 2 বন্দুকধারীর গুলিতে নিহত হন এক নিরাপত্তা কর্মী সহ 3 জন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে ইসলামিক সেন্টারটি। পরে মসজিদের পাশে একটি গাড়ির ভেতর থেকে 2 হামলাকারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছে। এ ঘটনাকে হেড ক্রাইম হিসেবে উল্লেখ করে পুলিশ জানায় তদন্ত চলছে। হামলাকারী দুজনেই কিশোর। হামলার ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ ধরে নিয়ে তদন্ত শুরু করেছে FBI ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। পুলিশ জানিয়েছে হামলার প্রায় 2 ঘন্টা আগে এক বন্দুকধারীর মা থানায় ফোন করে তার ছেলে নিখোঁজ হওয়ার কথা জানান। সাথে করে আগ্নেয়াস্ত্র নেওয়ার তথ্য দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্যান দিয়েগোর মসজিদে প্রাণঘাতী ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করে গভীরভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। কৌশলগত অংশীদারিত্ব ও সুসম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করবে রাশিয়া ও চীন। চীন সফরের আগে মঙ্গলবার এমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। 2 দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও বাড়ানোর আশা ব্যক্ত করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, 2 দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে মস্কো ও বেইজিং একযোগে কাজ চালিয়ে যাবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে 19 থেকে 20 মে পর্যন্ত রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন পুতিন। এটি হবে তার 25তম চীন সফর। মালদ্বীপে সমুদ্রের নিচে থাকা গুহায় আটকে মৃত্যু হওয়া 4 ইতালীয় পর্যটকের মরদেহ শনাক্ত করা হয়েছে। সোমবার তাদের মরদেহ শনাক্ত করেন ফিনল্যান্ড ও মালদ্বীপের ডুবুরিরা। সব মিলিয়ে ঘটনায় 5 পর্যটক সহ 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গেল বৃহস্পতিবার সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন 5 ইতালীয় পর্যটক। এর মধ্যে একজনের মরদেহ সাথে সাথে উদ্ধার করা হয়। বাকি 4 জন নিখোঁজ ছিলেন। নিখোঁজদের খুঁজতে গিয়ে মালদ্বীপের সেনাবাহিনীর এক ডুবুরিরও শনিবার মৃত্যু হয়। এরপর উদ্ধার অভিযান স্থগিত করে দেওয়া হয়। মালদ্বীপ সরকারের মুখপাত্র জানান, মরদেহগুলো উদ্ধার করতে আরও অভিযান চালানো হবে। কেনিয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা পরিবহন ধর্মঘট ঘিরে বিক্ষোভে অন্তত 4 জন নিহত ও 30 জনের বেশি মানুষ আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুরকোমেন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত 350 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মঘটের কারণে রাজধানী নাইরোবি সহ দেশের বিভিন্ন এলাকায় জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। হাজার হাজার যাত্রী বাস স্ট্যান্ডে আটকা পড়েন। অনেকে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ঘরে থাকার নির্দেশ দেয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে এবং যান চলাচল বন্ধ করে দেয়। সম্প্রতি কেনিয়া সরকার জ্বালানির দাম 20% বেশি বাড়িয়েছে। ডিজেল ও পেট্রোলের দাম এখন রেকর্ড পর্যায়ে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।